তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরটি অ্যাক্ট 2009। তো বন্ধুরা, আরটি অ্যাক্ট 2009 থেকে আমাদের প্রত্যেক সিটেট পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে আপনাদের বাংলা প্যাডাগজিতেও কিন্তু একটা প্রশ্ন আসবে এবং সিটিপিতেও কিন্তু আপনাদের 1 নম্বর বা 2 নম্বর আসে। তো আজকের ক্লাস থেকে আমরা 3 মার্ক বা 4 মার্ক পেতে চলেছি, কমসে কম 2 মার্ক তো পাবই ভাই, একদম 100% কনফার্ম। এখানে টোটাল 50টা এমসিকিউ রয়েছে। এই আরটি অ্যাক্টের অধীনে বা আরটি অ্যাক্ট রিলেটেড 50টা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আপনাদের জন্য। তাই ক্লাসটা দেখতে থাকুন, অনেকগুলো অজানা বিষয় জানতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে টপিক ওয়াইজ আমরা প্রত্যেক দিন ক্লাস আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে, আরটি অ্যাক্ট ভারতবর্ষে কবে কার্যকর হয়েছিল? আরটি অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া উইথ এফেক্ট ফ্রম, অর্থাৎ আরটি অ্যাক্ট কবে কার্যকর হয়েছিল, এটা কারেক্ট আনসার আমাদের কী হবে সবার জানা আছে ভাই, 1 এপ্রিল 2010। ঠিক আছে, 1 এপ্রিল 2010-এ এটা কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখি, শিক্ষার অধিকার আইন 2009 নিম্নলিখিত গঠনগুলির মধ্যে কোনটি সমর্থন করে? এখানে ইনক্লুসিভ এডুকেশন গঠন হয়েছিল, সেগ্রিগেশন গঠন হয়েছিল, মেইন স্ট্রিম হয়েছিল, ইন্টিগ্রেটেড এডুকেশন হয়েছিল। তো এর মধ্যে এই যে আরটি অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এটা কোন এখানের 4টার মধ্যে কোনটাকে সমর্থন করেছিল এটা আমাদের বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2-তে দেওয়া রয়েছে, সুতরাং খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার কী হবে। তো এটা কারেক্ট আনসার আমাদের হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, কারণ ইনক্লুসিভ এডুকেশনে শিক্ষার অধিকার আইনকে সমর্থন করেছিল। জাতীয় পর্যায়ে শিশুর শিক্ষার অধিকার পর্যবেক্ষণের জন্য কোন সংস্থাকে নিযুক্ত করা হয়েছে? এই ধরনের প্রশ্ন দেখুন, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে ভাই, এজারশন রিজনিংয়ের প্রশ্ন আছে, তারপর ডেসক্রিপটিভ প্রশ্ন আছে, তারপর ন্যারেটিভ প্রশ্ন আছে, সবগুলো আছে, দেখতে থাকুন। অনেকগুলা বিষয় আপনি অজানা বিষয় এখানে জানতে পারবেন। আরও বলছি, তো হুইচ এজেন্সি হ্যাজ বিন অ্যাসাইন্ড ফর মনিটরিং অফ রাইটস চাইল্ড্রেন টু এডুকেশন অ্যাট দ্য ন্যাশনাল লেভেল? তো এই যে শিশুদের যে অধিকার যে আইন যে তৈরি হয়েছিল, এই আইনটাকে মনিটর করার জন্য একটা ন্যাশনাল লেভেলে একটা এজেন্সি তৈরি হয়েছে। তো এজেন্সিটার নাম কি? কোয়েশ্চন নম্বর 3। তো এজেন্সিটার নাম হবে, এখানে দেখুন অপশন নাম্বার ডিতে দেওয়া আছে, আর ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এনসিপিসিআর, সেটা মনে রাখবেন। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার আইন 2009-এর ভিত্তিতে প্রদানের কাজ করেছিল? অর্থাৎ যে 2009 শিক্ষার অধিকার আইন 2009, এটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এসেছে। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, নাকি 86th অ্যামেন্ডমেন্ট 2002? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটা হবে? খুব তাড়াতাড়ি বলুন তো। এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 আমাদের ভারতের সংবিধানে এসেছে, সেটা কততম সংশোধনীর মাধ্যমে এসেছে? তো क्वेश्चन नंबर 4 इस क्वेश्चन का फिलहाल आंसर हो जाएगा ऑप्शन नंबर डी, 86 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা 2002 সালে হয়েছিল। বড়িয়া প্রশ্ন। এবার দেখুন, 6 থেকে 14 বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কোন আর্টিকেলে অন্তর্ভুক্ত করা হয়েছে? দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন এজ গ্রুপ অফ 6 to 14 হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ। 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হবে, এটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? এটা কারেক্ট আনসার হবে 21A। ঠিক আছে, 21A রয়েছে। আর যদি অপশনে 21A না থাকে
তাহলে রাজ্যিক পর্যায়ে সেটা হয়ে যাবে আর্টিকেল 45, সেটা মাথায় রাখবেন। ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকার শিক্ষার অধিকার আইনের অন্তর্ভুক্ত? অর্থাৎ হুইচ ফান্ডামেন্টাল রাইট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুড ইন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট? অর্থাৎ এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা শিক্ষার অধিকার আইন, সেটা আমাদের মৌলিক অধিকার, আমরা জানি একটা মৌলিক অধিকার বর্তমানে শিক্ষার অধিকার। তো এই মৌলিক অধিকারটা ডাইরেক্ট নয়, আমাদের 6টা মৌলিক অধিকার আছে, তার মধ্যে কোনটার মধ্যে সেটা অন্তর্ভুক্ত? সংস্কৃতির সাথে, নাকি স্বাধীনতার অধিকারের সঙ্গে, নাকি ধর্মীয় স্বাধীনতার সঙ্গে, নাকি উপকারী অধিকার বা বেনিফিশিয়াল রাইটসের সঙ্গে? তো কোয়েশ্চন নম্বর 6-এর কারেক্ট আনসার হয়ে যাবে রাইট টু ফ্রিডম। আমাদের ফ্রিডমভাবে যেভাবে বেঁচে থাকার অধিকার আছে, সেম টু সেম লেখাপড়ারও আমাদের অধিকার আছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। শিক্ষার অধিকার আইন 2009 কতটি অধ্যায় এবং ধারা রয়েছে কেন্দ্রীয় সরকার অনুমোদনে? হাউ মেনি চ্যাপ্টার্স অ্যান্ড সেকশন আর দেয়ার ইন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? তো রাইট টু এডুকেশন অ্যাক্টে কতটা চ্যাপ্টার এবং সেকশন রয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। কি হবে কারেক্ট অ্যান্সার? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাতে হবে, খুব তাড়াতাড়ি। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে 7 চ্যাপ্টার এবং 39 সেকশন। আপনারা কোনো কোনো বইতে দেখতে পাবেন যে 38 সেকশন বলে লেখা আছে, কিন্তু 38 ছিল ওল্ড ভার্সন। এবার আরেকটা সেকশন আমাদের নতুন অ্যাড হয়েছে, যেটা আমরা অ্যাড করে দিয়েছি 39 সেকশন, ঠিক আছে? নতুনভাবে মানে ইনক্লুড হয়েছে, অ্যাড হয়েছে আরেকটা সেকশন, তাই টোটাল আমাদের হচ্ছে 7 চ্যাপ্টার এবং 39 সেকশন। শিক্ষার অধিকার আইন 2009 কোন অধ্যায়ে সর্বাধিক ধারা বর্ণনা হয়েছে? তো কোনটা, কোন চ্যাপ্টারে সবচেয়ে বেশি ধারা রয়েছে? কোন অধ্যায়ে সবচেয়ে বেশি ধারা রয়েছে? কোয়েশ্চন নম্বর 8, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এর সবচেয়ে বেশি ধারা রয়েছে। শিক্ষার অধিকার আইন 2009 কোন ধারায় প্রাথমিকের কথা বলা হয়েছে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে? অর্থাৎ in which section right to education act 2009 it has been mentioned that primary education will be given in mother tongue? অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2009 মতে শিক্ষার অধিকার আইন যেটা 2009, তার কোন ধারা মতে, কোন সেকশন মতে, কোন ধারা অনুযায়ী ছোট্ট প্রাইমারি যে শিক্ষা দেওয়া হবে সেটা মাতৃভাষায় দেওয়া হবে, এটা কোন ধারায় বলা হয়েছিল? এখানে দেখুন 4টা ধারা দেওয়া আছে, আমি এখানে 4টা ধারা আমি নিয়েছি আপনাদের সুবিধার্থে। এবার দেখুন সেকশন 28, এটা কাজে লাগবে একটু পর। আবার সেকশন 28-এ বলেছে কোনো অ্যাজ পার রুল অফ আরটি অ্যাক্ট, যে কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষক কোনো প্রাইভেট টিউশন নিতে পারবেন না। একটা সেকশন 28-এ বলেছে যে কোনো সরকারি শিক্ষক তিনি কোনো টিউশন নিতে পারবেন না, আন্ডার সেকশন 28। সেকশন 10-এ বলেছে কি, এখানে মাতা পিতা ইনভলভ থাকবে, অর্থাৎ একটা শিশুর পড়াশোনার ক্ষেত্রে তার মা বাবার যে ভূমিকা থাকবে, এটা সেকশন 10-এ বলা হয়েছে। এসএমসি ইনভলভ, এসএমসি মানে যে বিদ্যালয় পরিচালনা সমিতি রয়েছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। তো স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকবে, স্কুল ম্যানেজমেন্ট কমিটির কী কার্য আছে, কী পরিচালনা আছে, এই সমস্ত বিষয় আলোচনা করা হচ্ছে সেকশন 21-এ। আর সেকশন 29-এ বলা হচ্ছে যে কি, সব প্রাথমিক ক্ষেত্রে সব শিশুরা তাদের মাতৃভাষায় শিক্ষা লাভ করবে, ঠিক আছে, মাতৃভাষায় করবে। তাই এখানে 4টা সেকশন আমি ডিটেলস আলোচনা করলাম, এখানে অন্য সেকশনের পরীক্ষা আসতে পারে, দেখে নেবেন। তো এখানে আমাদের বলেছিল মাদার টাং বা মাতৃভাষায়, আমাদের কোন আইনে বলেছিল মাতৃভাষায় শিক্ষা দিতে হবে? তো এটা হবে সেকশন 29। শিক্ষার অধিকার 2009 এর মধ্যে কোন অধ্যায় স্কুল এবং শিক্ষকদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে? এখানে কোন চ্যাপ্টারে বা কোন অধ্যায়ে আমরা স্কুল এবং বিদ্যালয়ের যে আমাদের স্কুল আছে, স্কুল এবং শিক্ষকদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে, এটা আমরা কোন ধারায় পেতে পারি?
একটু ভাবুন তো, কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে ভাই চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ কিন্তু স্কুল এবং শিক্ষকদের দায়িত্ব বর্ণনা করা হয়েছিল। তারপরের প্রশ্ন, শিক্ষার অধিকার 2009 অনুযায়ী প্রাথমিক শিক্ষার অর্থ কী? শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী প্রাথমিক শিক্ষার অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ এলিমেন্টারি এডুকেশন অ্যাকর্ডিং টু রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009? এলিমেন্টারি এডুকেশন আমরা বলতে কি বুঝি? ক্লাস 1 to 5, ক্লাস 1 to 6, ক্লাস 1 to 8, না ক্লাস 1 to 12? এখানে কারেক্ট আনসার হবে প্রাথমিক শিক্ষা বলতে আমরা ক্লাস 1 to 8 হবে কারেক্ট আনসার। আর বয়স হবে 6 থেকে 14 বছর, এটা মাথায় রাখুন। 6 থেকে 14 বছরের সমস্ত শিশু। আর যদি বিকলাঙ্গ হয় শিশু তাহলে হবে 6 থেকে 18 বছর। যদি বিকলাঙ্গ হয় তাহলে 6 থেকে 18 বছর তাকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা এই আরটি অ্যাক্টের আওতায় আনা হয়েছে। আর যদি বিকলাঙ্গ না হয় তাহলে তাকে 6 থেকে 14 বছর পর্যন্ত তাকে কি করতে হবে? একদম বিনামূল্যে তাকে কম্পালসারি স্টাডি দিতে হবে। তো সুতরাং এটা ক্লাস হবে 1 to 8, আপনারা ভুলে 1 to 5 দেবেন না। আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক ধরা হয়, সেটা মাথায় রাখুন। শিক্ষার অধিকার 2009 কার জন্য প্রযোজ্য নয়? এখানে দেখুন নিচের 4টা আছে, তার মধ্যে রাইট টু এডুকেশন অ্যাক্ট অ্যাপ্লাই করে না বা প্রযোজ্য নয়। 1 নম্বর হচ্ছে নবোদয় বিদ্যালয়, তারপর সৈনিক বিদ্যালয়, তারপর ভর্তুকিযুক্ত প্রাইভেট কোচিং, তারপর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কারেক্ট আনসার আমাদের হবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা রিলিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন যতগুলো আছে এখানে আমাদের আরটি অ্যাক্ট কোনো কাজে লাগে না। ঠিক আছে, রিলিজিয়াস এডুকেশন ইনস্টিটিউশন যেগুলো আছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে রাইট টু এডুকেশন একটা লাগু হয়নি বা এটা অ্যাপ্লাই হয়নি। আরটি অ্যাক্ট 2009 অনুসারে একজন শিক্ষকের প্রতি সপ্তাহে কাজের সময় কত? অর্থাৎ একজন শিক্ষককে প্রত্যেক সপ্তাহে কত সময় কাজ করতে হবে? পার উইক হাউ মেনি ওয়ার্কিং আওয়ার্স? অর্থাৎ এক সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে? এক সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে একজন শিক্ষককে? কাজ বলতে পাঠদান করবেন ভাই, সেই কথাই। আপনি এক সপ্তাহে কত সময় পাঠদান করা আপনার উচিত? 45 ঘন্টা, সেটা মাথায় রাখবেন। যেহেতু আপনি শিক্ষক হতে চলেছেন তাই আপনার এই প্রশ্নগুলো জানা অত্যন্ত জরুরি। এবার দেখুন আরটি অ্যাক্টের মতে সম্পূর্ণ 1 বছরে আপনি কতদিন স্কুলে যাবেন? আপনি কতদিন স্কুলে মানে কর্মদিবস পালন করবেন, আপনি কাজ করবেন? অর্থাৎ আপনার স্কুল 1 বছরের মধ্যে আপনি 1 বছরে 365 বা 366 দিন থাকে আমরা জানি। তো তার মধ্যে কতদিন আপনি কাজ করবেন? আপনি স্কুলে পাঠদান করতে আপনি বাধ্য অ্যাজ পার রুল বাই আরটি অ্যাক্ট। তো এটা দেখুন যদি এলপি স্কুল হয় তাহলে কারেক্ট আনসার হবে 200 দিন। আর যেহেতু এখানে প্রাইমারি বলেছে প্রাইমারি, তাই আমাদের কারেক্ট আনসার হবে 200 দিন। আর যদি আপার প্রাইমারি বলে, আপার প্রাইমারি মানে এমই স্কুল বা মিডিল স্কুল যদি বলে তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে 220 দিন। ঠিক আছে ভাই। আর এখানে দেখুন 200 দিনে আমাদের টোটাল এলপি স্কুলে আমাদের টোটাল কত ঘন্টা কাজ করতে লাগে? 800 ঘন্টা। সারা বছরের হিসাব বলছি, 1 বছরে আমরা কত ঘন্টা কাজ করি একজন শিক্ষক হিসাবে? 800 ঘন্টা, 200 দিন কাজ করি। আর ইউপি স্কুলের ক্ষেত্রে বা আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা 220 দিন কাজ করব এবং সময় থাকবে কত? 1000 ঘন্টা আমরা ক্লাস করব। সেটা মাথায় রাখুন, কিন্তু প্রশ্ন আসতে পারে এখান থেকে। আচ্ছা, শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে
স্ক্রিনিং প্রক্রিয়া বলতে কি বোঝায়? স্ক্রিনিং প্রক্রিয়া, অ্যাকর্ডিং টু দ্য রাইট টু এডুকেশন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, হোয়াট ইজ মিন বাই স্ক্রিনিং প্রসেস? স্ক্রিনিং প্রসেস বলতে আমরা কি তো স্ক্রিনিং টেস্ট বলতে আমরা কি বুঝতে পারি অ্যাজ পার রুল বাই আরটি অ্যাক্টের মতে? একটু বলুন তো। ভর্তি প্রক্রিয়া, বার্ষিক পরীক্ষা, শিক্ষকদের কাজের মূল্যায়ন, না শিক্ষকদের সার্বিক বিকাশ? কী হবে কারেক্ট অ্যান্সার ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান তো কারেক্ট অ্যান্সার কী হতে পারে ফার্স্ট। খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান। যত তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানাবেন তত তাড়াতাড়ি আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভাই, পেছন দিকে একদম সাথে থাকুন, এই প্রশ্নগুলো থেকে কমন পরীক্ষা আসবে। আচ্ছা দেখুন, তো স্ক্রিনিং প্রসেস বলতে কি বোঝায়? স্ক্রিনিং প্রসেস মানে অ্যাডমিশন প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ ভর্তি পরীক্ষা। স্কুলে যখন ছাত্রটা ভর্তি হবে তো ভর্তির সময় তাকে কোনো ধরনের মূল্যায়ন, কোনো ধরনের যাচাই, কোনো ধরনের ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট নেওয়া যাবে না। এটাকেই বলা হয় স্ক্রিনিং প্রসেস অ্যাজ পার রুল বাই আরটি অ্যাক্ট। এই দেখুন, এই যে বললাম, শিক্ষার অধিকার আইনের কোন ধারায় সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না? আন্ডার হুইচ সেকশন অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট দ্য গভর্নমেন্ট স্কুল টিচার প্রাইভেট টিউশন? ঠিক আছে, অর্থাৎ কোন ধারা মতে সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবে না? এখানে কোন ধারা হচ্ছে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি বলুন তো। ন টিউশন। কোনটা হবে ন টিউশন? আমি একটু আগে আপনাদের বলেছিলাম আজকের এই ক্লাসে আমি পুরো ডিটেলস সবগুলো ধারা নিয়ে আলোচনা করেছি। বলুন তো কারেক্ট আনসার হবে 28। যাদের মনে আছে ভাই ধন্যবাদ, আজ মনে নাই তো মনে রাখার চেষ্টা করুন। নো ডিটেনশন পলিসি। নো ডিটেনশন পলিসি মানে কি? নো ডিটেনশন পলিসি মানে ছাত্রদের আমি পড়াবো, ছাত্ররা পাস করতেই হবে। রাইট টু এডুকেশন অ্যাক্টে একটা পলিসি লাগু করেছিল যার নাম হচ্ছে নো ডিটেনশন পলিসি। তো আমরা বলি না যে স্কুলে না গেলেই ফাঁস। বাচ্চাদের মনে একটা ধারণা চলে আসছে যে আরে স্কুলে গিয়ে কী হবে, আমি তো যদি না পড়ি তাহলে তো পাস, আমাকে তো ফেল করে রাখা যাবে না। এই যে শিক্ষার অধিকার আইনে একটা পলিসি এনেছিল, পলিসির নাম হচ্ছে নো ডিটেনশন পলিসি। ঠিক আছে, তো 2009-এ একটু ডিটেলসে বলি। 2009-এ যখন এই পলিসিটা লাগু হয়েছিল 2009, তারপর দেখা গেল যে ছাত্ররা স্কুলে যায় না, পরীক্ষা দিতে চায় না, স্কুল বাদ দিয়ে দিল, অ্যাডমিশন নিয়ে নিল, তারপরে স্কুলে যাচ্ছে না। কেন ভাই? আরে স্কুলে গিয়ে কী হবে, আমি তো এমনিতেই পাস করব। আরে পরীক্ষা কিসের পরীক্ষা? পরীক্ষা দিতে হবে না, আমি তো এমনিতেই পাস। তো এই জিনিসগুলো চিন্তা করে 2019-এ এটাকে একটু মডিফাই করা হলো। 2019-এ এই নো ডিটেনশন পলিসিকে একটু মডিফাই করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে যদি ছাত্রটাকে বারবার বোঝানোর পরও সে যদি কোনো একটা জিনিস ভালো করে বুঝতে পারে না, সে যে ক্লাসে আছে সেই ক্লাসের সমতুল্য সবগুলা বিষয় সে বুঝতে নাইবা পারে, তার যদি সমস্যা হয়, তাহলে আপনি তাকে ওই ক্লাসে আটকাতে পারবেন, আলটিমেটলি তাকে ফেল করে রাখতে পারবেন। এটা 2019-এ বলা হয়েছিল, কিন্তু 2009-এ বলেছিল নো ডিটেনশন পলিসি মানে কোনো বাচ্চাকে রাখা যাবে না। তো তার মানে এই পলিসির মূল উদ্দেশ্য কী ছিল? নো ডিটেনশন পলিসির উদ্দেশ্য কী ছিল? পলিসি ফর অ্যাওয়ার্ডিং গ্রেড দেওয়া, মোটেই না। পলিসি ইজ নট গিভিং রিওয়ার্ডস, মোটেই না। পলিসি অফ অ্যাওয়ার্ডিং হাইয়ার মার্কস, মোটেই না। তো এটা ছিল ব্যর্থতার নীতি নেই, অর্থাৎ নো ফেইলার পলিসি। নো ডিটেনশন পলিসি মানে কি ছিল? নো ফেইলার পলিসি মানে এখানে কোনো বাচ্চা ফেইলার হতে হবে না, সব বাচ্চা আমার সাকসেস হবে। আর একসময় দেখা গেল বাচ্চারা স্কুলে না গিয়ে সাকসেস হচ্ছে। কী মজার ব্যাপার! তো দেখতে পাচ্ছেন তো এই ধরনের লীলা চলছিল ভাই। তো যার জন্য একটু পরিবর্তন করা হয়েছিল 2019 সালে। তারপর দেখুন, আরটি অ্যাক্ট অনুসারে একটা শিশুকে কত দিনের মধ্যে স্থানান্তর শংসাপত্র দিতে হবে? তার মানে অ্যাকর্ডিং টু আরটি 2009, উইদিন হাউ মেনি ডেজ ডাজ দ্য চাইল্ড হ্যাভ টু গিভ ট্রান্সফার সার্টিফিকেট? একটা শিশুকে আমরা ট্রান্সফার সার্টিফিকেট কত দিনের মধ্যে দিতে হবে? একটা ছাত্র যদি আমার স্কুল থেকে চলে যায় তো তাকে আমি
কত দিনের মধ্যে ট্রান্সফার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে? কারেক্ট আনসার 7 ডেজ। শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 প্রতিবন্ধী শিশুদের, এখানে একটা শব্দ নতুন অ্যাড হয়েছে ভাই, দেখুন, প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত হবে। অপশন দেখি, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 এনশিওর দ্য রাইটস অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটিস টু ফ্রি এডুকেশন। যদি ডিসেবিলিটিস থাকে তাহলে কি হবে? এই প্রশ্নটাও কিন্তু আমি আপনাদের বলেছি একটু আগে, আপনারা কমেন্ট বক্সে টাইপ করুন 19 নম্বরের এ না 19-এর বি না 19-এর সি না 19-এর ডি, কোনটা হবে কারেক্ট আনসার? বন্ধুরা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো কারেক্ট আনসার কি হতে চলেছে। খুব তাড়াতাড়ি জানান কারেক্ট আনসার কি হতে চলেছে। তো এটা কারেক্ট আনসার হবে 6 বছর থেকে 18 বছর বয়স। জেনারেল বাচ্চা যদি হয় তাহলে, জেনারেল শিশু যদি হয় তাহলে হবে 6 থেকে 14। আর যদি মিনারেল বাচ্চা হয়, মিনারেল শিশু হয়, অর্থাৎ কি হ্যান্ডিক্যাপ যাকে বলা হয়, এখন হ্যান্ডিক্যাপ টার্মটা ইউজ করা হয় না, সেটা আইনত অপরাধ ধরা হয়। তো ডিসেবিলিটিস বা প্রতিবন্ধী শিশু যেগুলো রয়েছে তাদের জন্য 6 থেকে 18 বছরের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। তারপরের প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 20, শিক্ষার অধিকার আইন 2009 বলে যে একজন শিক্ষক নিম্নলিখিত দায়িত্ব সম্পাদন করবেন। ইয়েস। এবার টিচারের সর্বোত্তম ডিউটি কোনটি? রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 মতে এ টিচার শ্যাল পারফর্ম হুইচ অফ দ্য ফলোইং ডিউটিস? নিচের কোন ডিউটি বা কোন দায়িত্বটা একজন শিক্ষক হিসেবে পালন করতে হবে? নিয়মিত এবং সময়মতো স্কুলে যাওয়া। কোয়েশ্চন নাম্বার 20 দেখে নিই। মেনটেন রেগুলারিটি অ্যান্ড পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডিং স্কুল। ইয়েস, একজন শিক্ষক হিসাবে আপনার নিয়মিত এবং সময়মতো স্কুল যেতে হবে, 100% কারেক্ট। কন্ডাক্ট অ্যান্ড কমপ্লিট দ্য কারিকুলাম, আপনার যে পাঠ্যক্রম আছে পাঠ্যক্রমটা পরিচালনা সম্পূর্ণ করতে হবে সময়ের মধ্যে, ঠিক আছে। পাঠ্যক্রম যথাসময়ে শেষ করতে হবে, কমপ্লিট এন্টায়ার কারিকুলাম ইন এ স্পেসিফিক টাইম, এটাও ঠিক আছে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি উপরের সবগুলি বা অল অফ দ্য অ্যাবাভ। নিচের কোনটির অধিকারে সম্বোধন করা হয়নি শিশুদের বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষার অধিকার আইন 2009? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাড্রেসড ইন দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009? অর্থাৎ নিচের কোনটা রাইট টু আরটি অ্যাক্টের অধীনে নয়? আরটি অ্যাক্ট ছাড়া কোনটা ভাই? শিক্ষকদের জন্য প্রশিক্ষণ সুবিধা প্রাপ্ত, অধিবাসীদের সন্তানের ভর্তি নিশ্চিত করা, এনশিওরিং অ্যাডমিশন টু চিলড্রেন অফ মাইগ্রেন্টস, একাডেমিক ক্যালেন্ডার সেট করা, ডিসাইড দ্য একাডেমিক ক্যালেন্ডার, আর 14 বছরের পরবর্তী শিশুদের শিক্ষা প্রদান করা, এডুকেশন আফটার 14 ইয়ার্স। আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে আসলাম রাইট টু এডুকেশন অ্যাক্ট বলেছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা প্রদান করতে হবে, আর এখানে বলেছে এডুকেশন আফটার 14 ইয়ার্স, তার মানে শিক্ষার অধিকার আইনের বহির্ভূত কথা হচ্ছে এইটা। সুতরাং অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, শিক্ষার অধিকার আইন অনুযায়ী নিচের কোনটি শিক্ষকের ভূমিকা নয়? ইয়েস, এস পার রাইট টু এডুকেশন অ্যাক্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রোল অফ এ টিচার? ইজ নট এ রোল অফ টিচার, কোনটা নয়? নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ পাঠ্যক্রম সম্পূর্ণ করুন, শিক্ষক প্রাইভেট টিউশনে নিজেকে নিয়োজিত করবেন, প্রাইভেট টিউশন করতে পারবেন না, বিদ্যালয়ে নিয়মিত এবং সময়ানুবর্তিতা বজায় রাখুন, ঠিক আছে, শিশুদের শেখার ক্ষমতা অনুযায়ী মূল্যায়ন করুন, সেই সময় পরিপূরক অতিরিক্ত নির্দেশাবলী দিন, সেটাও ঠিক আছে। কিন্তু একজন শিক্ষক তিনি কখনো প্রাইভেট টিউশন করতে পারবেন না। সুতরাং আরটি অ্যাক্টের মতে এটা তিনি করতে পারবেন না, তার মানে নোটের আনসার নট হবে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার খ। কারেক্ট দ্য ফুল ফর্ম অফ আরটি অ্যাক্ট 2009, বহুত বড়িয়া ভাই। এটার ফুল ফর্ম বানাত আপনাদের বলতে হবে, একদম ভেরি ইজি, আমরা জানি আপনারা সবাই পারবেন। তো কোয়েশ্চন নাম্বার 23, কোয়েশ্চন নাম্বার 23 কমেন্ট বক্সে জানান তো এই যে আরটি এর পুরো নাম কি?
আরটির পুরো নাম কি? আরটি অ্যাক্ট আমি দিয়ে দিই, আরটি অ্যাক্ট 2009। এই আরটি অ্যাক্ট 2009 তার সম্পূর্ণ নাম কি? এখানে দেখুন অফ, ফর আছে, টু আছে, অফ আছে, অফ আছে, টু আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বিভ্রান্তি করে, বাকি কোনো কিছু না। একটু ভাবুন তো, এবং কারেক্ট আনসার কি তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। তো এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। যারা অপশন নাম্বার ডি দিচ্ছেন 100% কারেক্ট ভাই। রাইট টু এডুকেশন, রাইট অফ এডুকেশন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2029, বড়িয়া। আরটি অ্যাক্ট 2009-এ একটা নির্দিষ্ট করা হয়েছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা যদি 200-এর বেশি হয় তাহলে ছাত্র শিক্ষক অনুপাত কত হবে? তো আমরা জানি ক্লাস 1 to 5 অর্থাৎ এলপি স্কুলের ক্ষেত্রে আমাদের শিক্ষক ছাত্র শিক্ষক রেশিও হচ্ছে 30:1, অর্থাৎ কি 30:1 হবে। আর যদি 6 to 8 হয় তাহলে আমাদের রেশিও হবে 35:1, অর্থাৎ এলপি স্কুলের ক্ষেত্রে প্রত্যেক 30 জন বাচ্চার জন্য একজন শিক্ষক প্রদান করা হবে। আর 6 to 8-এর ক্ষেত্রে প্রত্যেক 35 জন বাচ্চার মাথা পিছু একটা ছাত্র একজন শিক্ষক দেওয়া হবে। 35 জন ছাত্রের মাথা পিছু একজন শিক্ষক দেওয়া হবে, এটা বলা হয়েছে। এবার কথা বলা হচ্ছে যে ক্লাস 1 to 5-এর ক্ষেত্রে যদি বাচ্চা 200+ হয়ে যায়, কন্ডিশন আছে ভাই, যদি 200+ হয়ে যায় তবে তার রেশিও কি হবে? মনে রাখবেন সেটা লোয়ার প্রাইমারি হোক কিংবা আপার প্রাইমারি হোক, যদি 200+ হয়ে যায় তাহলে রেশিওটা দাঁড়াবে 40:1। সেটা এলপি স্কুল হোক কিংবা ইউপি স্কুল হোক, যদি 200+ হয়ে যায় তাহলে রেশিওটা হবে 40+1। আরটি অ্যাক্ট 2009 অনুসারে প্রাথমিক স্তরে একজন শিক্ষক প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করাতে হবে? আরটি অ্যাক্ট যে 2009 আমাদের রয়েছে, এই 9 অনুসারে একজন শিক্ষককে ডেইলি কত ঘন্টা কাজ করতে হবে? ডেইলি কত ঘন্টা কাজ করতে হবে, ছাত্রদের পড়াতে হবে ডেইলি কত ঘন্টা? যদি এলপি স্কুলের ক্ষেত্রে বলি তাহলে কি হবে, 25। যদি এলপি স্কুলের ক্ষেত্রে বলি তাহলে সেটা হবে 4 ঘন্টা আপনাকে পড়াতে হবে, 4 ঘন্টা। আর যদি ইউপি স্কুলের কথা বলি, ঠিক আছে, তাহলে হবে কি 4.5 ঘন্টা। আপার প্রাইমারির ক্ষেত্রে 4.5 ঘন্টা, আর এলপির ক্ষেত্রে আমাদেরকে 4 ঘন্টা শিশুদেরকে পড়াশোনা করাতে হবে। নেক্সট, আরটি অ্যাক্ট 2009 অনুসারে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব কত হবে? উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব কত হবে, অর্থাৎ আপার প্রাইমারি স্কুল, আমরা ইউপি স্কুল যেটাকে বলি, একটা স্কুল থেকে আরেকটা স্কুলের দূরত্ব কত হওয়া উচিত অ্যাজ পার আরটি অ্যাক্ট 2009? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, 3 কিলোমিটার। একজন শিক্ষক পেশাগতভাবে যোগ্য নয়, অর্থাৎ তিনি কি নয়, তিনি প্রফেশনালি কোয়ালিফাইড নন, অর্থাৎ ওনার বিএড বা ডিএড নেই, ওনার বিএড ডিগ্রি বা ডিএলএড ডিগ্রি নেই, তাহলে উনি কি করেছেন, উনি চাকরি পেয়ে গেছেন, তারপর কত বছরের মধ্যে তাকে এই কোয়ালিফিকেশনটা রিকোয়ার্ড করতে হবে? তো এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নাম্বার 27-এর 5 বছর হবে এটার কারেক্ট আনসার। আরটি অ্যাক্ট 2009 বাস্তবায়নের মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য কি? দ্য মেইন অবজেক্টিভস অফ ইমপ্লিমেন্টিং আরটি অ্যাক্ট 2009 ওয়াজ। আরটি আইন 2009 বাস্তবায়নের মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মৌলিক অধিকার দেওয়া, গুণগত শিক্ষা প্রদান করা, শিক্ষার হার বৃদ্ধি করা, নাকি বেসরকারি শিক্ষার প্রসার করা? তো আরটি আইন 2009 বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কি, গুণগত শিক্ষা প্রদান করা ইজ দ্য রাইট আনসার। কোয়ালিটি এডুকেশন চাইবে, আরটি অ্যাক্ট বলেছিল টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন। তারপর দেখি এখানে দেখুন আনসারটা একটু আমাদের একটু বুঝে শুনে করতে হবে।
এখানে দেখুন আরটি আইন 2009 সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি বিবেচনা করুন। ঠিক আছে, তথ্যগুলো আমাদের বিবেচনা করতে হবে। আরটি আইন 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য। ঠিক আছে, না মানলাম। আরটি যেটা অ্যাক্ট সেটা 6 থেকে 14 বছরের জন্য, এটা আরটি ই হবে না, এটা আই হবে না, ই হবে। প্রাথমিক শিক্ষা 1 থেকে 5 অর্থাৎ ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এলপি স্কুলের ক্ষেত্রে শিশুদের বাড়ির কাছে তার 1 কিলোমিটারের মধ্যে থাকা উচিত, সে ঠিক আছে হবে মানলাম। এলপি ইউপি স্কুল তার 3 কিলোমিটার বাড়ি থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকা উচিত, এটাও মানলাম। ক্লাস 8 পর্যন্ত কোনো ছাত্র ফেল করানো যাবে না, এটা আপাতত ঠিক 2009 অনুসারে 19 একটু মডিফাই চলে আসছে, এটাও আমরা দেখব। নথিভুক্ত ছাত্রদের বয়সের ভিত্তিতে নয়, বরং পূর্ববর্তী শ্রেণীর উত্তীর্ণের ভিত্তিতে স্কুলে ভর্তি করা হবে, এটা মোটেই না। তার বয়স অনুযায়ী তাকে ভর্তি করা হয়, তার বয়স অনুযায়ী তাকে কী করা হয়, ভর্তি করা হবে। ভালো করে বুঝুন, শিশুকে তার বয়স অনুযায়ী ভর্তি করা হবে। একজন শিশুর বয়স যদি 9 বছর হয়, ঠিক আছে, সে যদি প্রথম শ্রেণীতে তাকে ভর্তি দিন তাহলে কিন্তু হবে না। তার বয়স 9 বছর অনুযায়ী তাকে যে ক্লাসে, ক্লাস 3 হোক বা ক্লাস 4 হোক, তাকে যে ক্লাসে ভর্তি দেওয়ার আপনার বয়স অনুপাতে তাকে সেই ক্লাসে ভর্তি দিতে পারেন আপনি, বাধ্য। এটা আরটি অ্যাক্ট বলেছে, সুতরাং এটা শুদ্ধ নয়। তার মানে অপশন নম্বর 1, 2, 3 এবং 5 কারেক্ট। তো এখানে হবে 1, 2, 3 and 5 সঠিক। ঠিক আছে, আরটি আইনে 1 থেকে 5 সম্পর্কে নিচের সত্য কোনটি? ছাত্র শিক্ষক অনুপাত 1:30 হবে, সেটা এলপি স্কুলের ক্ষেত্রে বলেছে। এলপি স্কুলের ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত 30:1 বা 1:30, শিক্ষক ছাত্রের অনুপাত 1:30 হবে, সেটা শুদ্ধ। প্রতি বছর কাজের দিন 200 দিন, ঠিক আছে, এটা মানলাম। প্রতি বছর পাঠদানের সময় 800 ঘন্টা, এটা আমরা মানলাম। তার মানে উপরের সবগুলি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আর যদি ইউপি স্কুল হয়ে যেত তাহলে এখানে একটু পরিবর্তন আসবে, এটা হবে 1:35, এটা 200 দিনের জায়গায় হবে 220 দিন, এটা 800 ঘন্টার জায়গায় হবে 1000 ঘন্টা। ঠিক আছে ভাই, ক্লিয়ার? নেক্সট, শিক্ষার অধিকার আইন সম্পর্কে ভুল বক্তব্যটি বলুন। এখানে আরটি অ্যাক্টের মতে একটা আছে ভুল, সে ভুল কোনটা সেটা আমাদের বেছে বার করতে হবে। এই আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিশুকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। কোয়েশ্চন নম্বর 31, এটাও মানা গেল। এই আইনে বিদ্যালয় পরিচালনা সমিতি কর্তৃক বিদ্যালয় পরিকল্পনা প্রণয়নের বিধান করা হয়েছে, এটাও মানলাম। এসএমসি কর্তৃক কাজ চলবে, এটাও শুদ্ধ। এই আইনে একটি তফসিল দেওয়া হচ্ছে যাতে স্কুল সম্পর্কিত মান দেওয়া হয়, এটাও মানা গেল। বিদ্যালয়ের অনুমোদিত শূন্য পদের 25%-এর বেশি শূন্য থাকবে না, এটা এখানে সত্য নয়, কারণ 25%-এর বেশি বাচ্চা এখানে থাকবে না সেটা কোনো কথা নয়। 100% বাচ্চা থাকতে পারে গরিব শ্রেণীর। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল আমাদের কি, অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হয়ে গেল কারেক্ট আনসার। এটা হচ্ছে ভুল বক্তব্য, সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমরা একটা পরবর্তী একটা ক্লাসে আমরা ডিসকাস করব। আজকের এই ক্লাসের সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা সেকেন্ড টপিকে আমরা ডিসকাস করছি। তার আগে এটা আপনাদের জন্য একটা কাজ আমি দিয়ে গেলাম, কোয়েশ্চেন নাম্বার 33। তো 33 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী শিক্ষকের দায়িত্ব কী বা শিক্ষককে কোন কোন কাজে লাগানো যেতে পারে? তো এটা কোয়েশ্চন 33। আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে জানান, এবং তার পরবর্তী নেক্সট পার্ট 2 খুব শীঘ্রই আমাদের নিয়ে আসছি। তো তার পার্ট 2তে আপনারা তার এই প্রশ্ন সহ আর অনেকগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই যে প্রশ্নগুলো রয়েছে কোড সিস্টেম, বিবৃতি সিস্টেম, এই সবগুলো প্রশ্ন আপনারা এই আমাদের পার্ট 2তে দেখতে পাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।